জয় মা কামাখ্যা, জয় মা ভবানী। শুরু হতে চলেছে 2026 সালের অম্বুবাচী। কখন শুরু এই অম্বুবাচী এবং কখন শেষ জানব 2026 সালের অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি এবং আরও অনেক তথ্য। নমস্কার বন্ধুরা, সনাতন বার্তা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই মায়ের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সাল বা 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। এই অম্বুবাচী চলাকালীন সময় বাড়িতে কি পূজা করা যাবে? অম্বুবাচী চলাকালীন বাড়িতে সন্ধ্যা দেওয়া বা শাঁখ বাজানো যাবে কিনা এই ভিডিওতে আমরা জেনে নেব। এর পাশাপাশি আমরা জানব এই অম্বুবাচীর সময় বাড়িতে করণীয় কী এবং কোন কোন কার্য ভুলেও করা উচিত নয়। এছাড়া আম এবং দুধ কবে এবং কেন খেতে হয় এই সমস্ত কিছু এই ভিডিও থেকে আমরা জানব। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মায়ের কৃপা পেতে কমেন্ট সেকশানে একবার জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। এবারে আসুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, এই বছর অর্থাৎ 2026 সাল বা 1433 বঙ্গাব্দে অম্বুবাচী শুরু হচ্ছে বাংলার 7ই আষাঢ় বা 22শে জুন সোমবার রাত্রি 9:10 থেকে, যাকে আমরা অম্বুবাচীর প্রবৃত্তি বা শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা বলে থাকি। এবং এই অম্বুবাচী নিবৃত্তি হবে আগামী 26শে জুন বা 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33। এই অম্বুবাচী কী এবং কেন পালন করা হয়? গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর অবশেষে আমরা বর্ষার জন্য অপেক্ষা করে থাকি, আর এই বর্ষার সঙ্গে যে বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই বিষয়টি হলো অম্বুবাচী। বলা হয় অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গে এই ধরিত্রীতে বর্ষা নেমে আসে, তাই জন্য সনাতন ধর্মে এই অম্বুবাচীকে এত গুরুত্ব প্রদান করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এর বিভিন্ন নাম রয়েছে। কোথাও একে অম্বুবাচী বলা হয় তো কোথাও একে অমাবতীও বলা হয়, আবার কোনো কোনো স্থানে একে রজ উৎসবও বলা হয়ে থাকে। সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়েছে। আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। নতুন বর্ষা শুরুর প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়। ঋতু ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে উপযুক্ত বলে গণ্য করা হয়ে থাকে। প্রত্যেক বছরের মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই ধরিত্রীমাতা ঋতুমতী হয়ে পড়েন। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব এবং বাচি থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বিকাশ বা বৃদ্ধি। অর্থাৎ বুঝতেই পারছেন, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে ওঠে এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অর্থাৎ এই সময় থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়ে পড়েন। তখন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হয়, আর তার ঠিক 3 দিন পর সেটা শেষ হয়ে যায়। তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষাবাদ শুরু করে। বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটি মেয়েই ঋতুমতী হয়, বা বলা যায় একজন নারী তারপরই সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারেন। ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে অম্বুবাচী উৎসবের মাধ্যমে পৃথিবীকে নারী হিসাবে মান্যতা দেওয়া হয়ে থাকে এবং এই উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে। অম্বুবাচীর সময় নীলাচল পর্বতের উপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষ হয়ে গেলে দেবীকে স্নান করিয়ে এবং সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যাকে দর্শন করলে ভক্তর সকল মনোকামনা পূর্ণ হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কার্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর এই অম্বুবাচী বা অমাবতীর এই 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বলা নারী হিসাবে গণ্য করা হয়ে থাকে।
তাই এই সময় বেশ কিছু নিষেধাজ্ঞা এবং নিয়ম পালনের কথা বলা হয়। আগেই বলেছি যে অম্বুবাচীর সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ। এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না, কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। এমনকি এই সময় ঘণ্টাধ্বনি বা শঙ্খধ্বনি করে পূজা করাও নিষিদ্ধ। এই সময় বাড়িতে বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা বা মা চণ্ডীর মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে তাকে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এমনকি আপনি যদি বাড়িতে মঙ্গল ঘটও প্রতিষ্ঠা করে থাকেন তাকেও লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন, যাদের বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ বা চিত্রপট আছে তারা কি পূজা করতে পারবেন? দেখুন, বিগ্রহের নিত্য পূজা বা সকাল সন্ধ্যায় আমরা ভগবানকে যেভাবে সেবা পূজা আদি করে থাকি সেই প্রক্রিয়াগুলি স্বাভাবিক নিয়মেই চলবে। তবে কোনো রকম মন্ত্র উচ্চারণ বা ঘণ্টাধ্বনি বা শঙ্খধ্বনি ছাড়াই এই সেবা পূজা আদিগুলি সম্পন্ন করবেন এবং এই সময় কোনো অবস্থাতেই মাতৃমূর্তিকে স্পর্শ করবেন না। যারা শাক্তমন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্রপাঠ করতে পারবেন। অম্বুবাচীর সময় গুরুর পূজা করা চলবে। গুরু যদি নারী হন অথবা গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতেও পারবেন। মনে করা হয় সতীদেবীর দেহের 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ডগর্ভ এবং যোনির অংশ পড়েছিল কামাখ্যায়। তারপর থেকে সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অশুচি থাকেন, আর তাই মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অশুচি থাকেন। আর এই কারণের জন্যই এই 3 দিনে ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপর আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না। শুধুমাত্র ফল এবং মিষ্টান্ন খেয়েই তাদের এই 3 দিন অতিবাহিত করতে হয়। অম্বুবাচী নিবৃত্তির পর মাতৃ প্রতিমা বা বিগ্রহকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ করতে হয় এবং তারপর নিত্য পূজা আদিগুলি স্বাভাবিক নিয়মে সম্পন্ন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন, অম্বুবাচীতে কোন সময় আম এবং দুধ খেতে হয়? আম ও দুধের মিশ্রণ অত্যন্ত পুষ্টিকর। গরমের শরীরকে সতেজ রাখতে এবং তাৎক্ষণিক শক্তি যোগাতে এটি দারুণভাবে কাজ করে। অম্বুবাচীর 3 দিন বাড়িতে কোনো রান্না বা শুভ কাজ করা হয় না। তাই এই দিনগুলোতে সাধারণ অন্ন গ্রহণ না করে কেবল ফলমূল এবং আম দুধ খেয়ে ফলাহার করার নিয়ম রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই সময় আম এবং দুধের মিশ্রণ সেবন করলে 1 বছর আর কোনো সর্পভয় থাকে না। তাই অন্যান্য ফলাহারের সঙ্গে এই আম ও দুধের মিশ্রণ অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তির মধ্যে আপনি যতবার ইচ্ছা সেবন করতে পারেন। আমরা জানি যে অম্বুবাচীর সময় পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন মাটিতে চাষাবাদের কোনো কাজ করা নিষেধ রয়েছে। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। তাই এই সময় যে কোনো রকমের ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনার বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে তাহলে তার গোড়াকে মাটি দিয়ে সামান্য উঁচু করে রাখতে হয় এবং অম্বুবাচী চলাকালীন সময় প্রতিদিন তুলসীকে জলদান করতে হয়। পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই 3 দিনের অম্বুবাচী পালন করে থাকেন। 3 দিন পর সেই 3 দিনের ব্যবহৃত জামাকাপড়, বিছানা, চাদর সব কিছু ধুয়ে পরিষ্কার করেন। শুধুমাত্র কামাখ্যাতেই নয়, অম্বুবাচী পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে এবং গৃহস্থ বাড়িতে। আর সেই কারণেই মাতৃশক্তির প্রতিমা বা ছবিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি রয়েছে। এছাড়া অম্বুবাচীর প্রবৃত্তি দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হল ধরিত্রীকে মাতা হিসাবে গণ্য করা এবং আমরা সকলেই এই ধরিত্রী মাতারই সন্তান। তিনি হলেন আদিশক্তির রূপ। তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অম্বুবাচী সম্বন্ধে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। যদি এর পরেও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জগৎজননী মা আদ্যাশক্তি আপনার এবং আপনার পরিবারের অশেষ মঙ্গল সাধন করুন। জয় মা কামাখ্যা।